আমার চ্যানেলের সকল দর্শককে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমার এবারের ভিডিও। এই ভিডিওতে থাকবে আপনারা ট্রাভেল এজেন্ট ছাড়াই কিভাবে কেরল ঘুরবেন। এই কেরল ট্যুরে থাকে কোচি থেকে অনেকে শুরু করে কোচির পরে মুন্নার, থেক্কাডি, আলেপ্পি, ত্রিবান্ধম, কন্যাকুমারী হয়ে শেষ করে এই ট্যুরটা। অনেকে আবার কন্যাকুমারী দিয়ে শুরু করে কোচিতে এসে ট্যুরটা শেষ করে। আমি শুরু করেছিলাম কোচিতে এবং শেষ করেছিলাম কন্যাকুমারীতে। আপনারা এই ট্যুরের সমস্ত সম্পূর্ণ বিবরণ পাবেন এই ভিডিওতে, না টেনে দেখুন, সমস্ত তথ্য পেয়ে যাবেন এই ভিডিওতে। যারা সরাসরি কলকাতা থেকে এর্নাকুলাম অর্থাৎ কোচি ট্রেনে যেতে চান তাদের জন্য একটি ট্রেন আছে, শালিমার থেকে ছাড়ে 12,642 শালিমার ত্রিবান্ধম সুপারফাস্ট এক্সপ্রেস। এই ট্রেনটি সপ্তাহে 4 দিন ছাড়ে, রবি, সোম, মঙ্গল, বুধ। এছাড়া আরেকটি ট্রেন আছে 12,660 গুরুদেব এক্সপ্রেস। এটি সপ্তাহে 1 দিন ছাড়ে, বুধবার। এটিও শালিমার থেকে ছাড়ে এবং যায় সরাসরি এর্নাকুলাম স্টেশনে। এছাড়া করমণ্ডল এক্সপ্রেস আছে শালিমার থেকে, কিন্তু এটি যায় চেন্নাই পর্যন্ত। চেন্নাই থেকে গিয়ে আপনাকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে এর্নাকুলাম। এছাড়া আরেকটি ট্রেন আছে চেন্নাই মেল, এটাও হাওড়া থেকে ছাড়ে 12,839। এটিও ডেলি ছাড়ে হাওড়া থেকে। এই ট্রেনে গেলেও আপনাকে চেন্নাই নেমে ওখান থেকে ট্রেন চেঞ্জ করে যেতে হবে এর্নাকুলাম অর্থাৎ কোচি। যারা করমণ্ডলে যাবেন তাদের জন্য বলি, এই ট্রেনটি ডেলি শালিমার থেকে ছাড়ে এবং পরের দিন বিকেল 5টায় পৌঁছয় চেন্নাইয়ে, এবং চেন্নাই থেকে 7:45-এ একটি ট্রেন আছে 12,623 চেন্নাই এর্নাকুলাম। এই ট্রেনটি ধরে যেতে পারেন, পরের দিন সকাল 7টায় পৌঁছে যাবেন এর্নাকুলাম। আর যদি একটু হাতে সময় নিয়ে যদি ট্রেন লেট করে সময় রাখতে চান তাহলে রাত 8:55 আছে আলেপ্পি সুপারফাস্ট এক্সপ্রেস 22,639। এটিও যেতে পারেন। এটি গেলে পরের দিন সকাল 8:45-এ পৌঁছবেন এর্নাকুলাম অর্থাৎ কোচিতে। এছাড়া চেন্নাই থেকে আরেকটি ট্রেন আছে রাপ্তিসাগর এক্সপ্রেস 12,551, যেটি ছাড়ে রাত 11:10-এ। এছাড়া আরেকটি আছে ধানবাদ আলপুজা এক্সপ্রেস 13,351, এটি ছাড়ে রাত 11:40-এ। পরের দিন পৌঁছয় কোচিতে 12:40-এ। এর্নাকুলাম স্টেশন থেকে আমরা যাব ফোর্ট কোচি। ফোর্ট কোচিতেই থাকবো, ওখান থেকে সাইট সিন করার সুবিধে। এই এর্নাকুলাম স্টেশন থেকে ট্যাক্সি ভাড়া পড়বে 650 টাকা, আর অটোর ভাড়া পড়বে 300 টাকা। আমি একটা লাইন থেকে অটো নিয়ে নিলাম, এই অটো করেই যাচ্ছি ফোর্ট কোচি। এই দূরত্ব এই এর্নাকুলাম স্টেশন থেকে 13 কিলোমিটার, সময় লাগে আধ ঘন্টার মতো। এখন আমরা চলেছি ফোর্ট কোচির দিকে। ফোর্ট কোচিতে পৌঁছানোর পর প্রথমেই আমি একটি হোটেল দেখে নিলাম। হোটেলের নাম হলো হোটেল পার্ক এভিনিউ। খুব সুন্দর লোকেশানে, প্রিন্সেস স্ট্রিটে, খুব সুন্দর জায়গায়। আর এখান থেকে ভাস্কো দা গামা স্কোয়ার ও মহাত্মা গান্ধী বিচ মাত্র 2 থেকে 3 মিনিটের রাস্তা। আর আপনারা এই হোটেলটি দেখছেন, যে হোটেলে আমি ছিলাম, এই হোটেলের ভাড়া এসি রুমের ভাড়া 1,500 টাকা আর নন এসি রুমের ভাড়া 1,000 টাকা। এই হোটেলের ফোন নাম্বার হলো 8129507330। এছাড়া আমি স্ক্রিনে এই ফোর্ট কোচিতে আরও কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। পর্তুগিজ উপনিবেশ কোচি নিয়ে আজকের কোচি। ভীমবানাদের ব্যাকওয়াটারে ঘেরা এই শহরে রয়েছে স্বাভাবিক প্রাকৃতিক বন্দর, ভারতের জাহাজ নির্মাণ শিল্প ও নৌসেনার বড় ঘাঁটি। আপনারা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ুন এই কোচির সাইট সিনের উদ্দেশ্যে। একে একে দেখে নিন সান্ত্রাকুজ ব্যাসিলিকা, পর্তুগিজদের দ্বারা নির্মিত কোচির সুন্দরতম স্থাপত্য এটি। চার্চের ভিতরটা রঙিন পেন্টিং দিয়ে সাজানো। এরপরে আপনারা চলে যাবেন মাত্তাঞ্চেরি প্যালেস ও মিউজিয়াম। পর্তুগিজরা এটি নির্মাণ করে কোচির রাজাকে উপঢৌকন হিসেবে দেয়। রাজাদের ব্যবহৃত নানা জিনিস ও পোর্ট্রেট রাখা রয়েছে এখানে। শনিবার বন্ধ থাকে, অন্যান্য দিন সকাল 10টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এই মাত্তাঞ্চেরি প্যালেস ও মিউজিয়াম, এবং এর পাশে একটি মন্দিরও রয়েছে।
মাত্তাঞ্চেরি প্যালেস ও মিউজিয়ামের মেন গেট দিয়ে বাইরে বেরোলে দেখতে পাবেন রাস্তার উল্টো দিকে রয়েছে কোচি ট্যুরিস্ট বোর্ডিং সেন্টার। এখানে আপনারা লেকের মধ্যে বোর্ডিং করতে পারেন। আর একটু ডান দিকে বেরিয়ে গেলে দেখতে পাবেন জিউ টাউন। এটা হলো ইহুদিদের শহর। বিভিন্ন ধরনের কাঠ ও ধাতুর অ্যান্টিকের দোকান রয়েছে এই জিউ টাউনে। এ পথের শেষেই ইহুদি উপাসনালয়, সিনাগগ। এগুলি দেখে নিয়ে আপনারা মাঝখানে লাঞ্চ করে নেবেন, তারপরে বেরিয়ে পড়বেন অন্যান্য দিকের উদ্দেশ্যে। এরপরে আপনারা দেখবেন ভাস্কো ডা গামা চার্চ, দেখে নিয়ে তারপরে দেখবেন একটি ডিফেন্সের মিউজিয়াম। এই মিউজিয়ামটা দেখতে একটু সময় লাগে। তারপরে সোজা চলে আসবেন ভাস্কো ডা গামা স্কোয়ার ও মহাত্মা গান্ধী বিচে। এখানে এসে আপনাদের গাড়িটা ছেড়ে দেবেন। তারপরে বিকেল এবং সন্ধ্যাটা এই বিচেই কাটাবেন। এখানে এসে প্রথমে দেখে নেবেন চাইনিজ ফিশিং নেট। এটি খুব ইন্টারেস্টিং। এই নেট দিয়ে, বড় বড় নেট দিয়ে এখানে মাছ ধরা হয় এবং মাছ সামনে বিক্রি হয়, আপনারা দেখতে পাবেন। তারপরে এখান থেকে এই মহাত্মা গান্ধী বিচ থেকে সূর্যাস্ত খুব সুন্দর লাগে এবং এখানে বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে, আপনারা বসে সময় কাটাতে পারেন। আর তারপরে আপনারা ঘুরে আসবেন এই মহাত্মা গান্ধী বিচের কাছে থেকেই ভেসেল ছাড়ে, সরকারি ভেসেল, মাত্র 3 টাকার বিনিময়ে আপনারা ভাইপিন দ্বীপ থেকে ঘুরে আসতে পারবেন। প্রথম রাত কোচিতে কাটিয়ে দ্বিতীয় দিন মুন্নারের দিকে রওনা দিতে হবে। যারা বাসে যেতে চান তাদের জন্য বাস আছে। এর্নাকুলাম স্টেশনের কাছে সরকারি বাস স্ট্যান্ড আছে, KSRTC। এখান থেকে বাস ছাড়ে ভোর 5টা 39 এবং মুন্নার পৌঁছয় 9টা 50 ভাড়া পড়ে 200 টাকা। আর একটা বাস ছাড়ে ভোর 3টে 30 এবং মুন্নার পৌঁছয় 5টা 45 ভাড়া পড়ে 237 টাকা। তবে বাসে যেতে চাইলে আগে থেকে আপনারা অনলাইনে টিকিট কেটে রাখবেন। আর যাদের গাড়ি রিজার্ভ করা আছে এই কদিনের জন্য তারা নিজেদের গাড়িতে যাবেন। তবে বাসে গেলে সাইট সিন যেগুলো দেখার আছে সেগুলো দেখতে পাবেন না। আর নিজেদের গাড়িতে গেলে কিছু কিছু দেখার জিনিস আছে রাস্তায়, সেগুলো দেখতে দেখতে আপনাদের মুন্নার পৌঁছতে বিকেল হয়ে যাবে। এতক্ষণ আপনারা দেখছিলেন একটি মিউজিয়াম যার নাম হলো ফোকলোর মিউজিয়াম। এটি কোচি থেকে মুন্নার যাওয়ার পথে প্রথমেই পড়ে। এটি অবশ্যই দেখবেন। এর টিকিটের মূল্য প্রতিজন 100 টাকা এবং আলাদা ক্যামেরা থাকলে 100 টাকা। আর এরপরে পড়বে দুটি ফলস, একটি হলো ছেয়াপাড়া ওয়াটার ফলস আর একটি হলো ভাল্লারা ওয়াটার ফলস। তারপরে আরেকটি সুন্দর মিউজিয়াম পড়বে যেটি হলো আর্কিওলজিক্যাল মিউজিয়াম। এটিও অবশ্যই দেখবেন, খুব ভালো লাগবে। এটার টিকিট মূল্য হচ্ছে 35 টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা নেয় 30 টাকা। অবশ্যই এই মিউজিয়ামটি দেখবেন, খুব ভালো লাগবে। তারপরে আপনারা সোজা চলে যাবেন মুন্নার, মাঝখানে একবার লাঞ্চ করে নেবেন। মুন্নারে ঢোকার আগে বেশ কিছু স্পাইস গার্ডেন পড়বে। স্পাইস গার্ডেন অর্থাৎ এইসব বাগানে জায়ফল, জয়িত্রী, গোলমরিচ, এলাচ, কোকো, কফি সমস্ত চাষ হয়। তবে রাস্তার পাশে যেগুলো আছে এগুলো হচ্ছে স্যাম্পেল গাছ রাঙানো রয়েছে। আর ভিতরের দিকে বিঘা বিঘা এইসব বাগান রয়েছে। এখানে টিকিটের মূল্য পড়ে 100 টাকা। 100 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে ঢুকতে হবে, ঢুকে দেখতে হবে। এবং ভিতরে নানা রকম এইসবের ওষুধ বিক্রি হয়, সেগুলো আপনি কিনতে পারেন। এবারে জানিয়ে দিই মুন্নারে আপনারা কোথায় থাকবেন। সারা মুন্নার ছড়িয়ে ছিটিয়ে আছে হোটেল, আপনারা অনলাইন বুক করতে পারেন। আর যারা ফোনে বুক করবেন তাদের জানিয়ে রাখি মুন্নার বাসস্ট্যান্ডের কাছে বেশ কয়েকটি হোটেলের নাম এবং ফোন নাম্বার। তবে শনি রবিবার হলে কিন্তু আমাদের এখানের দীঘার মতো বেশ লোকাল লোকের ভিড় হয়, সেই জন্য ফোন করে আগে থেকে বুক করে নেওয়া ভালো। না হলে অন্য দিন হলে কিন্তু আপনারা গিয়েই হোটেল পেয়ে যাবেন। আর ভাড়া মোটামুটি 1500 টাকার মধ্যেই থাকে। তৃতীয় দিন সকালে বেরিয়ে পড়বেন মুন্নারের সাইট সিনের উদ্দেশ্যে। ব্রেকফাস্ট করে শুরু করবেন। প্রথমেই দেখে নেবেন কুন্ডালা ড্যাম ও লেক। এটা মুন্নার থেকে 20 কিলোমিটার দূরে। এখানে বোর্ডিংয়ের ব্যবস্থা আছে, তবে বোর্ডিং করলে সময় পাবেন না, কারণ একদিনে আপনাকে মুন্নার সাইট সিনটা শেষ করতে হবে। এরপর মাট্টুপেট্টি ড্যাম ও হ্রদ একই রাস্তায় পড়বে। তারপর আছে টপ স্টেশন। এটা হচ্ছে পাহাড়ের একেবারে উপরে। সেখানে যেতে গেলে আপনাকে আলাদা জিপ ভাড়া করতে হবে, কারণ
এমনি সাইট সিনের গাড়ি ওখানে অ্যালাউ করে না। তবে একদিন যেহেতু মুন্নারের টাইম, আপনি টপ স্টেশনে যাওয়ার সময় পাবেন না, বেশ কিছুটা সময় লাগে, আর ওটি পাহাড়ের উপরে। তারপরে চলে যাবেন এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক দিয়ে শেষ হবে মুন্নার সাইট সিন। এখানে গিয়ে আপনাকে 150 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। তারপর লাইন দিয়ে বন দপ্তরের বাসে করে চা বাগানের মধ্যে দিয়ে আপনাকে বেশ কিছুটা উপরে নিয়ে চলে যাবে বনাঞ্চলে। সেখানে নামিয়ে দেবে, ওখানে ঘুরবেন, বনাঞ্চল দেখবেন এবং বিশেষ করে নীলগিরি থর আর নীলকুরিঞ্জি ফুলের জন্য বিখ্যাত এই এরাভিকুলাম ন্যাশনাল পার্ক। নীলগিরি থর প্রচুর আছে, দেখতে পাবেন, আর নীলকুরিঞ্জি ফুল ফোটে 12 বছর অন্তর। এটার দেখা পাওয়া হয়তো সম্ভব নয়, তবে ফুলটি খুবই ভালো দেখতে। বনাঞ্চল ঘুরবেন, ঘুরে আবার ওই সরকারি বাসে, প্রচুর বাস আছে, লাইন দেবেন, যে বাস আসবে উঠে পড়বেন, উঠে আবার নিচে চলে আসবেন। তারপর আপনাদের রিজার্ভ করা গাড়িতে চলে আসবেন হোটেলে। আবার পরের দিনে থেক্কাটি যাওয়ার জন্য আপনাকে প্রস্তুতি নিতে হবে। চা বাগান বেষ্টিত আঁকামাকা রাস্তাগুলি মুন্নারের আসল ভিউ পয়েন্ট। এখানে প্রচুর চা বাগান আছে এবং চা ফ্যাক্টরিও আছে। চতুর্থ দিন আমরা মুন্নার থেকে পেরিয়ারের দিকে রওনা দিলাম। মুন্নার থেকে পেরিয়ারের দূরত্ব 90 কিলোমিটার। পেরিয়ারের মূল আকর্ষণ পেরিয়ার টাইগার রিজার্ভ ও লেক। বিশেষ করে লেকে 1.5 ঘন্টার বোটিং ট্রিপ। মুন্নার থেকে সরাসরি চলে আসা যায় কুমিল্লি, পাশাপাশি শহর কুমিল্লি ও থেক্কাটি। পেরিয়ার অভয়ারণ্যে ঢোকার রাস্তায় থেক্কাটি হয়েই, যাতায়াতের সুবিধার্থে থেক্কাটিতেই থাকা ভালো। পেরিয়ার বোটিং পয়েন্টে যাওয়ার রাস্তার দুপাশে প্রচুর হোটেল ও হোমস্টে। বোটিং নিয়ন্ত্রণ করে বন দপ্তর। দিনে 5টি বোটিং ট্রিপ করানো হয়, সেগুলি অনেকগুলি ভেসেলে। সকাল 7:30টায়, 9টায়, 11টা 15 মিনিটে, 1টা 45 মিনিট ও বিকেল 3টে। এর মধ্যে আপনাদের সুবিধা মতো একটা ট্রিপ বেছে নেবেন। এই 1.5 ঘন্টার পাহাড় জঙ্গল ঘেরা বিশাল লেকের নানা দিকে চলে যায় লঞ্চগুলো। ভাগ্য ভালো থাকলে জঙ্গলের মধ্যে হরিণ বা বাঘ দেখা যায়, বা হাতিও দেখা যেতে পারে। এই বোট ট্যুরটা আগে থেকে অনলাইন বুক করে রাখলে সুবিধা হবে, কারণ সাধারণত বেশিরভাগ মানুষই এখন দেখছি অনলাইন টিকিট কেটে নেয়। পেরিয়ার বোটিংয়ে মাথা পিছু খরচ আপনাকে ফরেস্টে ঢোকার জন্য 45 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, আর বাস, যে ফরেস্টের বাসে করে নিয়ে যাবে বোটিং পয়েন্টে, আবার বোটিং থেকে এনে নামিয়ে দেবে, তার জন্য ভাড়া 30 টাকা, আর যে ওখানে লঞ্চে করে 1.5 ঘন্টা ঘোরাবে সেটার ভাড়া 255 টাকা। আর কিভাবে বুক করবেন অনলাইন, তার সাইটটা আমি স্ক্রিনে দিয়ে দিলাম। এবারে জানিয়ে দিই থেক্কাটিতে কোথায় থাকবেন। থেক্কাটিতে আগে থেকে হোটেল বুক করার কোনো প্রয়োজন নেই। ওখানে প্রচুর হোটেল আছে এবং খুব রিজনেবল টাকায় 1,500 টাকার মধ্যে খুব ভালো হোটেল পেয়ে যাবেন। আমি থেক্কাটির কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম। কেরালায় বেড়াতে এলে যারা পেরিয়ারে আসবেন, এই পেরিয়ারের অন্যতম মুখ্য আকর্ষণ কথাকলি ড্যান্স এবং মার্শাল আর্টের শো। এই পেরিয়ার টাইগার রিজার্ভ ফরেস্টে ঢোকার মুখে দেখবেন কাউন্টার আছে এবং হল আছে। এখানে হয়, সন্ধ্যার পরে শুরু হয়, অনেকগুলো শো হয়। আমরা দেখব 6টার শোয়ে দেখব কথাকলি ড্যান্স, 6টা থেকে হবে 7টা, আর 7:15 থেকে 8:15 হবে মার্শাল আর্ট। প্রত্যেকটা টিকিট 200 টাকা করে। আপনারা আগে থেকে টিকিট কেটে নিয়ে টাইগার রিজার্ভ ফরেস্টে বোটিং করতে পারেন, না হলেও এসে টিকিট কাটতে পারেন। আপনারা পেরিয়ার এলে অবশ্যই এটা দেখবেন, মিস করবেন না। Evening show Kathakali and martial art, 5 to 6 Kathakali dance, 6 to 7 martial art show, and the second one Kathakali 7 to 8 also. One is a traditional martial art of Kerala, one is a traditional dance of Kerala. পঞ্চম দিন আমরা থেক্কাটি থেকে রওনা দিলাম আলেপের উদ্দেশ্যে। মাঝখানে আমরা একটা জায়গায় লাঞ্চ করে নিলাম পুট্টুচানা নামক একটা সাউথ ইন্ডিয়ান ডিশ দিয়ে। সেটি নারকেল এবং চাল দিয়ে তৈরি হয়। এরপরে আমরা আবার গাড়ি করে রওনা দিলাম আলেপের উদ্দেশ্যে।
মাঝখানে দেখে নিলাম একটি রবার বাগান। যে রবার আমরা ব্যবহার করি, সেই যে গাছ দিয়ে তৈরি হয় সেই রবার গাছের বাগান, বিশাল বাগান। তারপর আমরা নামলাম, একটু গাছগুলো দেখলাম, বাগানটা দেখলাম, রবারটাও দেখলাম, দেখে আবার রওনা দিলাম আলেপ্পির উদ্দেশ্যে। থেক্কাটি থেকে আলেপ্পির দূরত্ব 137 কিলোমিটার। আলেপ্পিতে এসে আমরা প্রথমেই হোটেলে লাগেজ রেখে লাঞ্চ করে নিলাম। আচ্ছা, হোটেলের নাম এ আলেপ্পি রেসিডেন্সি। ভীম্বানাথ হ্রদের শুরু যেখানে, সেখানে এই হোটেলটি, আর একেবারে লেকের পাশে, খুব ভালো লোকেশানে। ভাড়া পড়ল এসি রুম 1500 টাকা। আলেপ্পিকে বলা হয় প্রাচ্যের ভেনিস, আর এখানের প্রধান আকর্ষণ ভীম্বানাথ হ্রদে ব্যাকওয়াটার রাইডিং। যেহেতু আমরা এখানে দুরাত্রি থাকবো, তাই প্রথম দিন সাইট সিন করে নিলাম, আর দ্বিতীয় দিন পুরোটাই রেখে দিলাম ব্যাকওয়াটার রাইডিংয়ের জন্য। লাঞ্চ করার পর একটু রেস্ট নিতে হবে, কারণ পুজোর ছুটিতে গেলে এখানে ভালোই গরম থাকে। একটু বিকেল বিকেল হলে বেরিয়ে পড়বেন সাইট সিনের উদ্দেশ্যে। আপনি দেখতে পারবেন লাইট হাউস, যার মাথায় ওঠা যায়, আর আছে আলেপ্পি সি বিচ, আর একটা জিনিস আছে মারারি বিচ, সেটা একটু দূরে, যদি সময় থাকে দেখে নেবেন। এছাড়া আশেপাশে আছে কৃষ্ণপুরম প্যালেস আর সেন্ট অ্যান্ড্রুজ ব্যাসিলিকা, এগুলো দেখতেও পারেন, স্কিপও করতে পারেন। এই কটা দেখার পর আপনার সন্ধ্যা হয়ে যাবে, হোটেলে চলে আসবেন। পরের দিন প্রস্তুতি নেবেন ভীম্বানাথের ব্যাকওয়াটার রাইডিংয়ের জন্য। আজকের আপনার কেরল ভ্রমণের 6ষ্ঠ দিন। আজকের থাকবে আলেপ্পির ব্যাকওয়াটার রাইডিং, যেটির জন্য আলেপ্পি বিশ্ববিখ্যাত। এই ব্যাকওয়াটার রাইডিংয়ের ক্রুজ আপনারা কোথা থেকে বুক করবেন, কত খরচ হতে পারে, কিভাবে বুক করবেন, আর সমস্ত খুঁটিনাটি তথ্য এবং টিপস জেনে নিন এইবারে। না হলে কিন্তু আপনারা ঠকে যাবেন। মন দিয়ে শুনে নিন এই পজিশনটা। এখন যে হাউসবোটটি দেখছেন, এটিতে আমি ছিলাম। আপনারা ভাবছেন কিভাবে ভাড়া করবেন, হয়তো অনেকে অনলাইনে ভাড়া করবেন, হয়তো ভাবছেন যদি না পাওয়া যায়, কিন্তু জেনে রাখুন প্রচুর হাউসবোট আছে, কোনো সমস্যা হয় না। বিভিন্ন সংখ্যার রুমের হাউসবোট হয়, যেমন 1 রুম, 2 রুম, 3 রুম, 4 রুম, 5 রুম, 7, 8 বা তারও বেশি। আপনারা কতজন যাচ্ছেন তার উপর নির্ভর করে আপনারা কেমন হাউসবোট নেবেন। ধরুন যদি আপনারা 2 জন যান, তাহলে আপনাদের 1 বেডরুমওয়ালা হাউসবোট নিলে হয়ে যাবে। ধরুন 2টো ফ্যামিলি যাচ্ছেন, 2 রুমওয়ালা হাউসবোট নেবেন, বা তারও বেশি হলে আপনারা কতজন আছেন তা সেইভাবে হিসেব করে নেবেন। তবে একটা হাউসবোট কিন্তু একটা পার্টিকে দেয়, আলাদা আলাদা পার্টিকে কিন্তু হাউসবোটে ভাড়া দেয় না। আমি নিয়েছিলাম 1 রুমের বোট। আচ্ছা, এবার জেনে নিন কীভাবে বুক করবেন। আমি যে হোটেলে ছিলাম, সেখান থেকে সকালে ঘুম থেকে উঠে নিচে নেমে জিজ্ঞেস করলাম এখান থেকে হাউসবোটের স্টার্টিং পয়েন্ট কত দূর। তারা জানালো যে 8 থেকে 10 মিনিট। আমি হেঁটে সোজা চলে গেলাম বোটের স্টার্টিং পয়েন্টে। সেখানে যাওয়ার পর দেখলাম সকালবেলায় লাইন দিয়ে হাউসবোট দাঁড়িয়ে রয়েছে। তো আমাকে অনেকেই ডাকলো যে আসুন আসুন করে, যেমন হয়। আমি গেলাম, আমাকে জিজ্ঞেস করলো কটা রুমের হাউসবোট লাগবে। আমি বললাম একটা। তারপরে ওরাই বলে দিল যে ওখানে যান, ওখানে যান। গেলাম, ওখানে গিয়ে দেখলাম, আমি হাউসবোটে উঠে উঠে দেখলাম, ওরাও দেখালো। তারপরে কথা বলে অ্যাডভান্স করে চলে এলাম। যেখানে আমাকে বলেছিল 10,000 টাকা লাগবে, আমি সরাসরি গিয়ে বুক করলাম, আমার হয়ে গেল 6,500 টাকার মধ্যে। তারপরে অ্যাডভান্স করে আমি হোটেলে চলে এলাম। ওরা বলল 11টার মধ্যে চলে আসুন, আমরা বোট ছেড়ে দেব। তারপরে আমি হোটেলে এসে স্নান করে রেডি হয়ে লাগেজ নিয়ে আমাদের গাড়ি ছেড়ে দিয়ে এলো স্টার্টিং পয়েন্টে। বোট ছেড়ে দিল 11:30টার সময়। এবারে অনেকে সারা রাতের জন্য করে, আবার অনেকে সারাদিন থেকে বিকেল 5টায় ছেড়ে দেয়, কিন্তু ভাড়া একই থাকে। ছেড়ে দিয়ে এলে আপনাকে হোটেলে থাকতে হবে। ওই জন্য আমি ঠিক করলাম যে সারা রাতই থাকবো। আমি একেবারে সারা রাতের জন্য থেকে গেলাম। ওরা 2টো বোট ছেড়ে দেয়, তারপরে 2টোর সময় এক জায়গায় দাঁড় করিয়ে লাঞ্চ দেয়, তার আগে ব্রেকফাস্ট দিয়ে দেয়, এবং বিকেলে স্ন্যাক্স দেয় এবং ডিনার দেয়। যথেষ্ট পরিমাণে খাবার দাবার দেয়, কোনো অসুবিধা হয় না। ভাত, ডাল, 2-3 রকম সবজি, মাছ, চাটনি, পাঁপড় ভাজা, জলের বোতল সবই থাকে। 2টো পর্যন্ত ওরা চালায়, তারপরে 2টোর সময় এই জায়গায় দাঁড় করিয়ে ওরা লাঞ্চ দেয়।
তারপরে আবার চালিয়ে বিকেল 5টার সময় এসে ওরা দাঁড় করিয়ে দেয়। তবে বুক করার সময় ওরা একটু চালাকি করে, ওরা বলে যে রাতে অন্য জায়গায় থাকবে, কিন্তু অন্য জায়গায় থাকে না। ধরুন রেল স্টেশনের প্ল্যাটফর্মের সামনে থেকে যদি ওরা ছাড়ে আর রাতে এসে থাকে প্ল্যাটফর্মের পিছনের দিকে, ওখানেই এসে বিকেলে দাঁড় করিয়ে দেয়। এবারে যারা রাতে থাকবেন না তারা চলে যাবেন, আর যারা রাতে থাকবেন তারা নেমে আশেপাশে একটু হেঁটে ঘুরে নিতে পারেন। আর অনেক অটোওয়ালা এসে আপনাকে বলবে ঘুরিয়ে আনার জন্য, কিন্তু অটো করে ঘোরার কিছু নেই, শুধু কটা নির্দিষ্ট দোকানে নিয়ে যায়, কারণ ওদের ওখানে কমিশন থাকে। আর যেখানে রাতের জন্য দাঁড় করাবে সেখানে ইলেকট্রিক লাইনের ব্যবস্থা আছে, সেখান থেকে বড় বড় তার ফেলে ব্যবস্থা করা আছে, সেই তার জুড়ে দিয়ে ওরা রাত 8টার পরে এসি চালাবে, তার আগে কিন্তু এসি চালায় না। আর সারাদিন আপনাকে ওই ফ্যানের হাওয়াই খেতে হবে। তারপর সকাল হলে আবার ছেড়ে দিয়ে 2 মিনিটের মধ্যে পিছন থেকে সামনে এনে আপনাকে নামিয়ে দেবে। হাউস বোটে ওঠার পর ওরা আপনাকে বলবে যে মাছ আপনারা যদি কিনে দেন তাহলে আমরা রান্না করে দেবো। আপনি হয়তো ভাববেন যে হয়তো লেকের মাছ বিক্রি হচ্ছে আপনি কিনবেন, কিন্তু তা নয়। ওরা দেখবেন এক জায়গায় গিয়ে নামাবে, সেখানে একটা আইসের পেটির মধ্যে নানা রকম মাছ এবং চিংড়ি রয়েছে, সেইগুলি বিক্রি করার চেষ্টা করবেন, পারলে ওগুলো অ্যাভয়েড করবেন। আর ওরা ক্যাটলগ দেখে বলবে নানা রকম ম্যাসাজের ব্যবস্থা আছে, যদি আপনি করতে চান তাহলে নিয়ে যাবে। সবেতেই ওদের কমিশনের ব্যবস্থা আছে। হাউসবোট ছাড়া এখানে এই ছবিতে যেগুলো দেখতে পাচ্ছেন এরকম শিকারা চলে, এগুলো ঘন্টা পিছু ভাড়া পাওয়া যায়। আপনি যে ক ঘন্টা চাইবেন ঘুরে আবার চলে আসতে পারেন। এখানে রাতে থাকার ব্যবস্থা নেই বা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, শুধুমাত্র ঘোরা। আর এই যে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন, ভেসেলগুলো, এইগুলো হচ্ছে সরকারি ভেসেল। আর সরকারি ভেসেল আছে এখানে, যে আপনারা দেখলেন যে ভেম্বানাদ লেক, তার দুদিকে ফেরিঘাট আছে, ফেরিঘাটে নামাতে নামাতে যায় আবার চলে আসে। আর এগুলি ছাড়ে ভেম্বানাদ হ্রদ যেখানে শুরু হচ্ছে সেখানে। এটা কিন্তু হাউসবোট যেখান থেকে ছাড়ে সেখান থেকে ছাড়ে না, এটা অন্য জায়গায় ছাড়ে। আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলের সামনেই রয়েছে স্ট্যান্ড, এখান থেকেই এই পাবলিক ভেসেলগুলো ছাড়ে। আলেপ্পি থেকে ত্রিবান্ধম যাওয়ার পথে পড়বে এই আম্বালাপূজা মন্দির। এটি একটি কৃষ্ণ মন্দির। ত্রিবান্ধম যাওয়ার পথে আপনারা এই মন্দিরটি দেখে নিতে পারেন, খুব ভালো লাগবে। এখানে পুরুষদের জামা খুলে মন্দিরে ঢুকতে হয়। তো ত্রিবান্ধমে যারা আসবেন তারা অবশ্যই কোভালাম সি বিচে আসবেন, কারণ ত্রিবান্ধমের মুখ্য আকর্ষণ এই কোভালাম সি বিচ। আর পারলে আপনারা সি বিচের সামনে প্রচুর হোটেল আছে, এখানে থাকার চেষ্টা করবেন। ভাড়া খুব বেশি নয়, আমি জানিয়ে দেবো সমস্ত কেমন ভাড়া। আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলের 3-4টি হোটেলের পরে একটি রেস্টুরেন্ট ছিল, খুব ভালো রেস্টুরেন্ট, অতিথি রেস্টুরেন্ট। এখানে ননভেজ খাবার খুব ভালো পাওয়া যায়। সন্ধ্যায় কোভালাম সি বিচের পাশে রেস্টুরেন্টগুলো এভাবেই সেজে ওঠে। আর পাশে যে সামুদ্রিক মাছগুলো দেখছেন এগুলি টেবিলের ওপর এইভাবে সাজিয়ে রাখে। আপনারা মাছ দেখে অর্ডার দিলে ওরা সেই মাছটি সঙ্গে সঙ্গে রান্না করে আপনাকে দেবে। কোভালামে ছিলাম সি ফ্লাওয়ার বিচ রিসোর্টে, একেবারে সমুদ্রের পাশে। এসি রুমের ভাড়া 1500 টাকা। কোভালাম থেকে কন্যাকুমারী যাওয়ার পথে পরে পুভারলে, আমরা হাইওয়ে দিয়ে যাওয়ার সময় ডান দিকে ঢুকে যাবেন, মিনিট 10-15 লাগবে পুভারলে। এখানে বোট রাইড আছে খুব সুন্দর। এখানে এই ছোট ছোট বোটগুলো আছে, এগুলো এই জঙ্গলের মধ্যে দিয়ে ঘুরে নিয়ে যাবে। 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা রাইড আছে। এবং ডিটেলস আপনারা জেনে নিন, এখানকার যিনি কাউন্টারে আছেন উনি আমাকে সব বুঝিয়ে দিলেন। আর আমরা এখন बीच में ले जाएगा, समझ रहे हो आप? ये स्टार्टिंग पॉइंट है। इधर से बैठने के बाद फिर ये भी कनाल के अंदर आएगा, ये भी कनाल के बाद फिर कोकोनट आइलैंड। যে পুভার লেক তার মধ্যে দিয়ে বোটে করে যাচ্ছি, দারুণ অভিজ্ঞতা। এখানে আসবেন আর বোটিং করার চেষ্টা করবেন। প্রাইস ওদের আছে, প্রাইস লিস্ট আছে, দেখাবে, কিন্তু আপনারা একটু দরদাম করে নেওয়ার চেষ্টা করবেন, বেশ কমে। কিন্তু ত্রিবান্ধম যাওয়ার পথে ঠিক ত্রিবান্ধম শহরটা ফেলে এয়ারপোর্টটা জাস্ট শেষ হবে, সেখানে আছে
সঙ্গমুখম বিচ। এখানে একটা সুন্দর সি বিচ আছে, আমি দাঁড়িয়ে রয়েছি সেই সি বিচের সামনে। দেখছেন সঙ্গমুখম বিচ। আপনারা যারা আলেপ্পি থেকে ত্রিবান্দাম যাবেন এই সঙ্গমুখম বিচ দেখে পরে আমরা চলে গেলাম পদ্মনাভ স্বামী মন্দিরে। এই মন্দিরে পুরুষদের খালি গায়ে ধুতি পরে প্রবেশ করতে হয় আর মহিলাদের শাড়ি পরে প্রবেশ করতে হয়। এই মন্দিরে ভিতরে তো ছবি তুলতে দেয় না, এমনকি বাইরে থেকেও এই মন্দিরের ভালো করে ছবি তুলতে দেয় না। তো আমি মোবাইলে কয়েকটা ছবি তোলার চেষ্টা করেছি। আর দূরে দেখছেন মন্দিরের চূড়ো, আর সামনে এটা দেখছেন মন্দিরের গেট। আর এখানে 50 টাকা করে ধুতি বিক্রি হয়, সেই ধুতি কিনে আপনারা পরে মন্দিরে প্রবেশ করতে পারেন। এই লাল কলাটি দেখছেন, এই লাল কলা একমাত্র ত্রিবান্দামেই দেখতে পাওয়া যায়। এরপর আমরা পৌঁছে গেলাম বঙ্গোপসাগর, আরব সাগর ও ভারত মহাসাগরের মিলনস্থল কন্যাকুমারীতে। এই কন্যাকুমারীর মুখ্য আকর্ষণ মাঝ সমুদ্রে টিলার উপর গড়ে ওঠা বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দির, দৃষ্টিনন্দন স্থাপত্য। এই টিলাতেই স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন। লঞ্চে পৌঁছানো যাবে। এই দ্বীপখণ্ডের পাশে আরেকটি ভাসমান টিলার উপর স্থাপিত তামিল কবি থিরুভাল্লুভারের বিশালাকায় মূর্তি। প্রথমেই জানিয়ে দিই কন্যাকুমারীতে কোথায় হোটেল নেবেন। কন্যাকুমারী যে মেন পয়েন্ট তিনমাথা, ওখানেই দেখবেন বাঁদিকে আছে থানা, আর তার উল্টো দিকেই সমুদ্রের পাড়। সেখানেই দেখবে পরপর লাইন দিয়ে হোটেল আছে। মানে আপনাকে গাড়ি থেকে নেমে ডান দিকে চলে যাবেন, নেমে গিয়ে পরপর হোটেল দেখতে পাবেন, ওখানেই থাকবেন। প্রচুর হোটেল, এবং পুজোর ছুটিতে গেলেও আপনারা ভালো গরম পাবেন। অবশ্যই এসি রুম নিতে হবে। 1500 টাকার মধ্যে আপনারা এসি রুম পেয়ে যাবেন। আমি এই ভিডিও দেখানোর সাথে সাথে বেশ কিছু হোটেলের নাম এবং ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেব। কন্যাকুমারীতে পৌঁছে হোটেলে উঠে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকেলের দিকে চলে আসুন ত্রিবেণী সঙ্গমে। এখানে বসে সন্ধ্যাটা উপভোগ করুন, খুব ভালো লাগবে। আর কন্যাকুমারীর দ্বিতীয় দিনটা রেখে দিন বিবেকানন্দ রক মিউজিয়াম এবং অন্যান্য সাইট সিনের জন্য। দ্বিতীয় দিন প্রথম কাজ হবে আপনাদের বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দিরটি দেখা। এই মন্দিরটি খোলে সকাল 8টায় এবং বন্ধ হয় বিকেল 4টে। কিন্তু আপনারা প্রথমেই রাখবেন এই বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দির। 8টায় খুললেও আপনারা 6টা থেকে 6:30টার মধ্যে গিয়ে লাইন দিয়ে নেবেন, কারণ খুব ভিড় হয় এখানে। এইটা সকালে দেখে নিতে পারলে সারাদিনটা ফ্রি হয়ে যাবেন, অন্যান্য সাইট সিনগুলো ভালোভাবে করতে পারবেন। বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দিরে যাওয়ার জন্য 8টায় কাউন্টার খোলার পর 75 টাকা দিয়ে টিকিট কেটে লাইন দিয়ে চলে যাবেন সোজা লঞ্চে। ওখানে দেখবেন সবাই লাইন দিয়ে যাচ্ছে। ওখানে গিয়ে লাইফ জ্যাকেট পরে লঞ্চে বসে যাবেন। তারপরে ওরা নিয়ে যাবে, নিয়ে গিয়ে নামিয়ে দেবে বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দিরে। ওখানে 30 টাকা দিয়ে টিকিট কেটে আপনাকে প্রবেশ করতে হবে মেমোরিয়াল মন্দিরের মধ্যে। ওখানে ঘুরবেন, ঘোরা হয়ে গেলে আবার লঞ্চ আছে, লঞ্চে করে চলে আসবেন। 75 টাকাতেই যাওয়া এবং আসা। 1892 সালের ডিসেম্বর মাসে স্বামী বিবেকানন্দ এখানে এসে শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। তারই স্মৃতিতে 1970 সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে এই স্মারকস্থলটি নির্মাণ করেন। একই কাউন্টার থেকে নন এসি টিকিট 350 টাকা আর এসি টিকিট 450 টাকা দিয়ে কেটে আপনি এই লাক্সারি লঞ্চে করে সাইট সিন করে নিতে পারেন সমুদ্রের উপর। বিবেকানন্দ রক মেমোরিয়াল মন্দির দেখার পরে লঞ্চ থেকে নামিয়ে দেওয়ার পরে ওখানে এই 5-7 মিনিটের মধ্যে আছে কয়েকটা দর্শনীয় স্থান, ওইগুলি হেঁটে ঘুরে দেখে নিতে হবে। যেগুলি হলো মহাত্মা গান্ধী মণ্ডপ, এটি খুব ভালো লাগবে। এটার মধ্যে ঢুকবেন, দোতলায় উঠবেন, উঠে দেখবেন খুব ভালো লাগবে। আরেকটি আছে কামরাজ হল, এটিও একটি স্মৃতিসৌধ, এটি দেখবেন ভালো লাগবে। আর আছে স্বামী বিবেকানন্দ মিউজিয়াম, অবশ্যই দেখবেন ভালো লাগবে। আর আছে গভর্নমেন্ট মিউজিয়াম, এটাও দেখে নিতে পারেন, ভালো লাগবে। আর আছে কুমারী আম্মান মন্দির, এটি সমুদ্র তীরে সুউচ্চ প্রাচীরে ঘেরা একটি প্রাচীন মন্দির। হেঁটে এগুলি দেখে নেওয়ার পর হোটেলে এসে লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়ুন একটু দূরের যেগুলো আছে সেগুলো দেখার জন্য। তার জন্য এখানে প্যাকেজে বাস আছে, হোটেলে জিজ্ঞেস করলে বলে দেবে কত টাকা নেয় আর কি কি দেখায়। তাছাড়া আপনারা একটা অটো রিজার্ভ করে বেরিয়ে পড়তে পারেন, 700-800 টাকার মতো ভাড়া পড়বে। তবে
খেয়াল রাখবেন দুপুরে কিন্তু বেশ কিছু মন্দির বন্ধ থাকে। বেরিয়ে আপনারা প্রথমে দেখে নেবেন থানুমালায়াম স্বামী মন্দির। এই মন্দিরটা খুবই বড় মন্দির এবং খুব ভালো মন্দির, খুব ভালো লাগবে। আর তারপরে রাস্তায় পাচ্ছে আরেকটি মন্দির সাই বাবার মন্দির, সেটিও খুব ভালো জায়গায়, খুব ভালো লাগবে দেখতে। আরেকটি আছে শ্রী রামচন্দ্রের মন্দির, এটি খুব ভালো, যতগুলো মন্দির দেখবেন তার মধ্যে ভালো লাগবে। ভিতরে একটা মিউজিয়াম আছে ছবির মধ্য দিয়ে, পেন্টিংয়ের কাজ আছে, খুব ভালো লাগবে। আর তারপরে আর একটা মালায়ালাম মন্দির পড়বে, দেখে নেবেন। নিয়ে ফেরার পথে একদম কন্যাকুমারীর কাছে আছে একটা শিবের মন্দির, সেটা খুব ভালো লাগবে, সেটা আপনারা ঘুরে ঘুরে দেখবেন। আশা করি এইগুলো দেখার পর আপনারা চলে আসতে পারবেন একেবারে হোটেলে। আর তেমন কিছু এখানে দেখার নেই। এবারে যেগুলো আছে খুব দূরে দূরে আছে, সেগুলোর জন্য আলাদা একদিনে আপনি কিছু করতে পারবেন না। এবারে দেখে নিন এই ট্যুরটার জন্যে খরচ কত হতে পারে। এই ট্যুরটা টোটাল ছিল 13 রাতের, তার মধ্যে ট্রেনে 4 রাত। ট্রেনের ভাড়া কোন ক্লাসে যাবেন তার উপর নির্ভর করবে। আর হোটেল ভাড়া 9 দিন, তার মধ্যে যদি একদিন আলেপ্পিতে হাউস বোটে থাকেন তাহলে আপনাদের হোটেলে থাকতে হবে 8 দিন। তার জন্য ভাড়া পড়বে গড়ে 1500 টাকা করে 8 দিনের, 12,000 টাকা। আর যদি হাউস বোটে থাকেন তাহলে 7,000 টাকা খরচা। আর রিজার্ভ গাড়ি 6 রাত 7 দিনের জন্য করে নিতে হবে, প্রায় 25,000 টাকার মতো পড়বে একজন 4 জন সিটের গাড়ি, একটু দরদাম করে নেবেন। আর সারাদিনের খাবার ধরুন প্রতিজনের প্রতিদিন 600 টাকা। পুয়ার লেকে বোট রাইডিং আছে 1500 টাকার মতো। কোচিতে একদিন অটো ভাড়া করবেন সাইট সিনের জন্য, সেটাও পড়বে 600 থেকে 700 টাকার মতো। আর পেরিয়ারে বোট রাইডিং আছে, মাথা পিছু খরচ আছে 300 টাকার মতো। কন্যাকুমারীতে সাইট সিনের জন্য একদিন আপনাকে অটো নিতে হবে, তার জন্য খরচ আছে 600 থেকে 800 টাকা। আর টোল ট্যাক্স পার্কিং মিলে আরও ধরুন 1,500 থেকে 2,000 টাকা। এই টোটাল আপনার এই কেরালা ট্যুরের খরচ। কেরল থেকে কন্যাকুমারী হয়ে আজকেরই বাড়ি ফেরা। আমরা ধরলাম কন্যাকুমারী থেকে ডিব্রুগড়, ভারতবর্ষের সবচেয়ে বড় রেল রুট যেটা বিবেক এক্সপ্রেস, কন্যাকুমারী থেকে শুরু করে শেষ হয় আসামের ডিব্রুগড়ে। এই ট্রেনটা হাওড়া বা শিয়ালদা বা কোথাও যায় না, খড়গপুর হয়ে সোজা ডানকুনি দিয়ে বেরিয়ে যায়। আমাদের ডানকুনি স্টেশনে নামতে হবে, নেমে আমরা চলে আসবো শিয়ালদাতে। ট্রেন ছেড়ে দিল, 5টা 25-এ ট্রেন, শিডিউল টাইমেই ট্রেন ছাড়লো। আমরা বেরিয়ে যাবো এখন কলকাতার উদ্দেশ্যে।